হ্যালো, কেমন আছেন সবাই? আজকে একটু অন্য ধাঁচের একটা মুভির গল্প নিয়ে এসেছি। মানকি কিংয়ের মুভি তো ছোট বড় সবারই খুবই পছন্দ। জার্নি টু দ্য ওয়েস্টের অনুকরণে আরও একটি মুভি রিলিজ হয়েছিল, যার নাম মানকি কিং দ্য অন অ্যান্ড অনলি। তো দেরি না করে চলুন সরাসরি গল্পতে ফিরে যাই। মুভির শুরুতে জানানো হয় মানকি কিং ও তার মাস্টার ওয়েস্টের দিকে যাচ্ছে। যাওয়ার পথে ওরা জানতে পারে সামনে একটি গ্রামের মানুষদের আত্মা গায়েব হয়ে যাচ্ছে। কেউ একজন গ্রামের মানুষদের আত্মা চুরি করে নিচ্ছে। তাই মানকি কিং আর তার মাস্টার ডিসাইড করে গ্রামের মানুষদের তারা হেল্প করবে। এরপর আমরা ছোট একটা ছেলেকে দেখতে পাই। সে গ্রামের ওই লোকদের থেকে পালানোর চেষ্টা করছিল, যাদের আত্মা ইতিমধ্যে চুরি হয়ে গিয়েছে। আসলে যাদের আত্মা শরীর থেকে বের করে নেওয়া হতো তারা জম্বির মতো হয়ে যেত। জম্বিগুলোর সামনে যাকে পেত তার উপরেই হামলা শুরু করে দিত। তো জম্বিগুলো বাচ্চাটিকে অ্যাটাক করার সময় সেখানে এন্ট্রি হয় এই মুভির প্রধান চরিত্র মানকি কিং, যার নাম হলো হুকং। সে জম্বিগুলোর থেকে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। আর হঠাৎ সেখানে একটা আয়না ভেসে ওঠে। তার মধ্যে থেকে বেরিয়ে আসে আয়নার রানী। সে হুকংকে এইসব কাজ থেকে দূরে থাকতে বলে, কিন্তু হুকংয়ের তো সব সময়ই মাথা গরম থাকে। তাই তর্কাতর্কি করতে করতে এই দুজনের মধ্যে লেগে যায় মারামারি। হুকং মেয়েটির থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই মেয়েটিকে সহজেই সে হারিয়ে দেয়। কিন্তু এসব কিছুর পরে তার মাথায় হঠাৎ করে খুব ব্যথা করতে থাকে। আসলে হুকংয়ের মাস্টার মন্ত্র পড়ে হুকংকে থামানোর চেষ্টা করছিল। মাস্টার হুকংকে বলে, এসব তুমি করতে পারবে না। হুকং তো এসব কথা শুনেই না। সে তার ম্যাজিক দিয়ে মেয়েটিকে মারতে চলে যায়। বাধ্য হয়ে মাস্টার তাকে মন্ত্র পড়ে বেহুশ করে দেয়। মাস্টার চেষ্টা করছিল হুকংয়ের রাগ নিয়ন্ত্রণে আনার। হুকং তার শক্তি ও আত্মবিশ্বাস দিয়ে চেষ্টা করছে অমরত্ব অর্জন করার জন্য। সে যতদিন অমরত্ব অর্জন করতে পারবে না ততদিন স্বর্গে দেবতাদের মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে না। কিন্তু এই সব কিছু করতে হলে তার রাগটাকে প্রথমে কন্ট্রোল করতে হবে, যেটা সে কিছুতেই করতে পারছে না। যাই হোক, এরপর হুকংয়ের চোখ খোলে পরদিন সকালে। এখনও মাস্টার তাকে বোঝানোর চেষ্টা করছে যে ছোটোখাটো বা যে কোনো বিষয় নিয়ে সবসময় লড়াই করা চলবে না। মাস্টার চেষ্টা করছে হুকংয়ের পাগলাটে স্বভাবটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু হুকং তার মাস্টারের একটা কথাও কানে নেয় না। তাই মাস্টার আবারও মন্ত্র পড়ে তাকে শায়েস্তা করার হুমকি দেয়। এবার হুকং তাড়াতাড়ি মাস্টারের কথা মেনে নেয়। এবার সিন শিফট হয় সেই গ্রামে। এখানে গ্রামের মানুষদের একটা অদ্ভুত রোগ হয়েছে। সবাই মিলে চ্যাং নামের একটা লোকের কাছে এসেছে। তার কাছে এই রোগের নাকি আবার ঔষধ আছে। চ্যাং সবাইকে সেই ঔষধটা দিয়েও দেয়। এই চ্যাং কিন্তু স্বর্গ থেকে কিছু একটা নিয়ে পালিয়ে এসেছিল, কিন্তু পৃথিবীতে এসে সে এখন শয়তানে রূপান্তরিত হয়েছে। গ্রামের মানুষদের ঔষধ দেওয়ার সময় এবার স্বর্গ থেকে একজন দূত আসে। সে চ্যাংকে মারতে এসেছে। দূতটি চ্যাংকে মারতেই যাচ্ছিল, তার আগেই চ্যাং সেখান থেকে পালিয়ে যায়। স্বর্গের দূত এবার সবাইকে জানায়, নিজেদের অসুখটাকে সারানোর জন্য তোমরা যেই ওষুধটা খাচ্ছ, আসলে এইটা খাওয়ার জন্যই তোমাদের রোগটা হচ্ছে। চ্যাং সেখানে আবারও ফিরে আসে আর একটা গোল্ডেন রিং দিয়ে স্বর্গের দূতের সব পাওয়ার টেনে নেয়, যার ফলে দূত খুবই দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। চ্যাংয়ের একজন কর্মী এসে তাকে বলে যে তাদের ঔষধ চুরি করে কিছু লোক পালিয়ে যাচ্ছে, তবে তাদেরকে ধরার জন্য চ্যাংয়ের বোন কেরিও পিছু নিয়েছে। এদিকে হুকং আর মাস্টার একটা জায়গায় বসেছিল। যে লোকগুলো ওষুধগুলো চুরি করে পালিয়ে যাচ্ছিল তারা হুকংয়ের দিকেই আসছে। তাদেরকে ধরার জন্য চ্যাংয়ের কিছু গার্ডও ছিল। হুকং চেষ্টা করে গার্ডদের সাথে কথা বলে থামানোর জন্য, কারণ কিছুক্ষণ আগে সে তার মাস্টারকে প্রমিস করেছে সে আর মারামারি করবে না। কিন্তু চ্যাংয়ের গার্ডরা ভালো কথা শোনার পাত্রই না। ওরা উল্টো হুকংকে মারতে শুরু করে। তখনই সেখানে একটা সাদা নেকড়ে চলে আসে। নেকড়েটা চ্যাংয়ের বোন কেরি মাস্টারকে জানায়, এই লোকগুলো আমাদের কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে এসেছে। লোকগুলো তখন নিরুপায় হয়ে নিজেদের শরীরে জখম হওয়া জায়গাগুলো দেখায়। এই রোগের ওষুধের জন্যই তারা চুরিটা করেছে। তবে এসব কথা বলেই তারা ওষুধটা খেয়ে নেয় আর সাথে সাথে জম্বিদের রূপ নিয়ে তারা মাস্টারের উপরেই হামলা করে দেয়। কেরি এসব দেখে নিজের পাওয়ার দিয়ে ওই লোকগুলোকে বেহুশ বানিয়ে দেয়। কেরি সবার সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারে হুকং একজন মানকি কিং। কেরি তো খুবই খুশি হয়ে যায়। সে তো ভাবতেই পারছে না মানকি কিং তার সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, মাস্টার তাকে জিজ্ঞেস করে সে কে। কেরি সে প্রশ্নের কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যায়। সে সোজা তার ভাই চ্যাংয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার ঔষধ খেয়ে গ্রামের লোকজন সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে যাচ্ছে কেন।
চ্যাং জানায় সে মাত্র ওষুধটা দিয়ে এক্সপেরিমেন্ট করছে। কিছু লোক ওই ওষুধের সাইড এফেক্ট সহ্য করতে না পেরে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তাতে তার কি করার। কেরি এসব নিয়ে আর কথা না বলে হুকংয়ের বিষয়ে জানায়। সে কেরিকে তো আরও ভয় পাইয়ে দেয় যে ওই লোকগুলো শয়তানদের মারে, ওরা গডের হয়ে কাজ করে। এ কথা শুনেই কেরি বেহুশ হয়ে যায়। চ্যাং কেরির শরীরের মধ্যে তখন অন্য একটা মানুষের আত্মা প্রবেশ করিয়ে দেয়। আসলে কেরি অসুস্থ, সে অন্য মানুষের আত্মা নিজের শরীরে নিয়েই বেঁচে আছে, কিন্তু কেরি এসব বিষয়ে কিছুই জানে না। তবে চ্যাংয়ের বোনের জন্য আত্মা চুরি করাটার পিছনে চ্যাংয়ের একটা অন্য উদ্দেশ্যও রয়েছে। সে স্বর্গতে থাকার সময় নিজেকে সবার থেকে পাওয়ারফুল মনে করত, আর স্বর্গে কোনো বিধিনিষেধ সে মেনেই চলতো না। কিন্তু স্বর্গে তো এসব অ্যালাও না, তাই নিজের শক্তি আর অমরত্বের জন্য সে পালিয়ে আসে স্বর্গ থেকে। আর পৃথিবীতে সে এখন মানুষের আত্মা চুরি করছে। আর এজন্যই চ্যাংই সেই ব্যক্তি যে গ্রামের লোকদের আত্মা চুরি করে। এদিকে মাস্টার হুকংকে সাথে নিয়ে গ্রামে যায় অসুস্থ মানুষগুলোকে দেখার জন্য। গ্রামের লোকজন জানায় তাদের থেকেও তাদের গ্রামের প্রধানের অবস্থা বেশি খারাপ। মাস্টার তাকেও দেখতে যায়। লোকটি অন্ধকার ঘরে শূন্য ভেসেছিল। মাস্টার ঘরের জানালাগুলো খুলে দিলে গ্রামের প্রধান যেন রেগেমেগে মাস্টারের উপরেই হামলা করে দেয়। হুকং বাইরে থেকেই এটা বুঝতে পেরেছিল। সে এসে প্রধানকে মেরে ফেলে। গ্রামের লোকজন যখন জানতে পারে হুকং তাদের প্রধানকে মেরে ফেলেছে, তারা তো খুবই রেগে গিয়ে হুকংয়ের উপর হামলা করে দেয়। নিজেকে বাঁচানোর জন্য বেচারা হুকং তাদের সাথে লড়াই করে, কিন্তু মাস্টার আবারও হুকংয়ের এই কাজে রেগে যায়। তাই সে মন্ত্র পড়ে হুকংয়ের মাথায় প্রচণ্ড ব্যথা বাড়িয়ে দেয় আর হুকংকে তাকে ছেড়ে চলে যেতে বলে। হুকং মন খারাপ করে একটা পাহাড়ে বসেছিল। সেখানে কেরি এসে তার সাথে দেখা করে। সে অনেক চেষ্টা করেছিল হুকংয়ের সাথে কথা বলার, কিন্তু হুকং ইন্টারেস্ট দেখায় না। তখন হুকং দেখে কেরির কাছে একটা গোল্ডেন রিং রয়েছে, যেটা দিয়ে কেরির ভাই স্বর্গের দূতের সব পাওয়ার টেনে নিয়েছিল। কেরি তো খুবই ইনোসেন্ট, সে এসব বিষয়ে কিছুই জানতো না। কেরি সেটা নিয়ে মজা করতে করতে তার হাত থেকে রিংটা হাওয়ায় উড়ে যায়, আর রিংটা হুকংয়ের অস্ত্রগুলো নিজের দিকে টেনে নেয়। এমন সময় সেখানে মাস্টারের অন্য একজন শিষ্য পিগি চলে আসে। পিগি দেখতে অনেকটা শূকরের মতো। সে হুকংকে বলতে এসেছে চ্যাং নামের একজন ব্যক্তি তাদের মাস্টারকে কিডন্যাপ করেছে। কেরি তো বিশ্বাসই করে না তার ভাই এমন কাজ করতে পারে। কেরি তার ভাইকে গিয়ে জিজ্ঞেস করে সে কেন এই লোকগুলোকে আটকে রেখেছে। তাই বাধ্য হয়ে চ্যাং কেরির অসুখের ব্যাপারটা বলে দেয়। সে কেরিকে তো ভয়ানক একটা কথাও বলে, যদি কেরি মাস্টারের আত্মাকে খেয়ে ফেলে তাহলে সে নাকি পুরোপুরি ঠিক হয়ে যাবে। এইসব কিছু হুকং দূর থেকে শুনে ফেলেছিল। সে তো খুব রেগে যায়। চ্যাংও দেখে ফেলে হুকং তার কথা শুনে ফেলেছে, তাই রিংটা দিয়ে সে হুকংয়ের বাকি পাওয়ারটুকুও কেড়ে নেয়। কেরি তার ভাইয়ের এমন নির্দয়তা দেখে হুকংকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কেরি হুকংকে একটা ব্রেসলেট উপহার দেয়। ব্রেসলেটটাতে 6টা স্টোন ছিল। এর প্রত্যেকটা স্টোন তখনই ভাঙবে যখন যখন হুকংয়ের রাগ অতিমাত্রায় বেড়ে যাবে। ধীরে ধীরে যখন সবগুলো স্টোন ভেঙে যাবে তখনই হুকং তার সব পাওয়ার আবারও ফিরে পাবে। তাই পিগি নানান কথা বলে হুকংয়ের রাগ বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু হুকংয়ের রাগ তো কিছুতেই হয় না। এবার কেরিও ট্রাই করে। সে হুকংকে তার নিজের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে রাগিয়ে দেয়। সাথে সাথে ব্রেসলেট থেকে একটা স্টোন ভেঙে যায়। এদিকে রাস্তায় ওদের সাথে একটা লোকের দেখা হয়, যার আবার মুখটা ঢাকা ছিল। হুকং লোকটিকে বলে প্লিজ আমায় মারো। কথাটা শুনেই লোকটি তাকে মারতে শুরু করে, যার ফলে হুকংয়ের আরও রাগ হয়। আর এবারও আরও একটা স্টোন ভেঙে যায়, কিন্তু লোকটি তার মুখ দেখালে ওরা দেখতে পায় সে স্বর্গের আরও একজন দূত। সে পৃথিবীতে এসেছিল চ্যাংকে তার অন্যায় কাজগুলো থেকে থামানোর জন্য, কিন্তু চ্যাং নাকি গোল্ডেন রিংটা দিয়ে তার পাওয়ার টেনে নিয়েছে। লোকটির যাওয়ার মতো কোনো জায়গা না থাকায় সে হুকংয়ের সাথেই থেকে যায়। আর এই সব কিছু চ্যাং দূর থেকে নজরে রাখছিল। পরদিন হুকং খাবারের খোঁজে বের হয়। কেরি তার কাছে এসে আপন মনে অনেক কথা বলছিল। কেরির কাছে একটা ডায়েরি ছিল। হুকং সেটাতে নিজের একটা সাইন আর ছবি এঁকে দেয়। যাই হোক, ক্ষুধা লাগায় সে তো ওখানে বসে একটা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, যা দেখে কেরি বলে আরে এটা তো গাজার পাতা, যা খেলে ছেলেরা মেয়েদের মতো কথা বলতে শুরু করে। সত্যি সত্যি দেখা যায় হুকং তারপর থেকে মেয়েদের মতো হাবভাব করছে। এদিকে ওরা যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে এতক্ষণ স্বর্গের ওই দূত আর পিগি ছিল। তাদেরকে ওখানেই চ্যাংয়ের গার্ডরা আটকে রেখেছিল। হুকং আর কেরি আসতেই ওদের উপরও হামলা করে দেয়। হুকংয়ের আবারও রাগ এসে যায়।
সেই সাথে একটা স্টোনও ভেঙে যায়। সাথে সাথে হুকং মানকি কিংয়ে ট্রান্সফার হয়ে যায়, কিন্তু এতে তার সব স্মৃতি মুছে গিয়েছে, যার ফলে সে গার্ডদের মারা বাদ দিয়ে সামনে কেরিকে পেয়ে তাকেই মারতে চাচ্ছে। কেরি চেষ্টা করে হুকংকে সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য, তাই হুকংয়ের কেরির সাথে কাটানো কিছু সময়ের কথা মনে পড়েও যায়। সেই ফাঁকে কেরি হুকংয়ের ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হুকং আবারও নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে কেরিকে মারতে যায়। তখন সেখানে স্বর্গ থেকে একটা নেমে আসে মেয়ে। তার ম্যাজিক দিয়ে সে আবারও হুকংকে স্বাভাবিক বানিয়ে দেয়। হুকং তাকে নিজেদের সমস্যাগুলোর ব্যাপারে জানায়। মেয়েটি ওদেরকে একটা নদী সম্পর্কে জানায়। সেই নদী থেকে ওদেরকে একটা পদ্মের ফুল ছিঁড়ে নিয়ে আসতে হবে। পদ্মের ফুল দিয়েই ওদের সব সমস্যা নাকি ঠিক হয়ে যাবে। মেয়েটি আরও কিছু বলতে চাচ্ছিল, ততক্ষণে সেখানে চ্যাং চলে আসে আর মেয়েটির অস্ত্রটা নিজের কাছে নিয়ে নেয়। কেরির তার ভাইয়ের এই রূপ সম্পর্কে জানাই ছিল না। চ্যাংকে সে এমন সব অন্যায় কাজ করতে বারবার মানা করে, কিন্তু চ্যাং তো তার কথা শুনেই না। তাচ্ছিল্য সুরে সে কেরিকে বলে, এইসব তো তুমি ভুলেই যাবে। কেরি জেনে যায় তাহলে প্রতিবারই চ্যাং তার সব স্মৃতিগুলো মুছে দিত। এই জন্য চ্যাংয়ের কোনো খারাপ কাজের ব্যাপারে কেরি জানতোই না। তো স্বর্গের মেয়েটি বলে, একে আমি আটকে রাখছি, তোমরা তোমাদের কাজে যাও। সেই সুযোগে কেরি হুকংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিকই চ্যাং হুকংকে ধরে ফেলে। অন্যদিকে চ্যাং কেরিকে ধরে কেরির স্মৃতিগুলো মুছে দেয়। কেরি উঠে স্বাভাবিকভাবে ঘুরে ফিরে বেড়ায়, তার তো কিছুই মনে নেই। তবে সে হুকংকে আটকে থাকতে দেখে। হুকং তাকে এখান থেকে ছাড়িয়ে দিতে বলে। কেরি ছেড়ে তো দেয়, কিন্তু সে এই মুহূর্তে হুকংকে চিনতেই পারছে না। তাই হুকং কেরির ডায়েরিটা দেখায়। সেখানে হুকংয়ের আঁকা ছবি আর সাইনটা ছিল, কিন্তু এসব কিছু দেখেও কেরির স্মৃতি ফিরে না। তখনই আবার সেখানে চ্যাং চলে আসে। কেরি খুব স্বাভাবিকভাবেই তার ভাইকে হুকংকে দেখিয়ে বলে সে হলো মানকি কিং। দেখা যায় হুকংই এই কথা অস্বীকার করে বলে সে মানকি কিং না। চ্যাংও হুকংয়ের সাথে তাল মিলিয়ে বলে মানকি কিং তো অনেক বছর আগেই মারা গিয়েছে, কিন্তু কেরি কিছুতেই এ কথা মিলাতে পারছে না। সে ভাবছে যদি মানকি কিং অনেক বছর আগেই মারা গিয়ে থাকে, তাহলে তার ছবি আর সাইন কিভাবে তার ডায়েরিতে এলো? যদি সাইনটা মানকি কিং কয়েক বছর আগেই করে থাকে, তাহলে এটা তার স্মৃতিতে নেই কেন? কিন্তু চ্যাং এসব কথার কোনো উত্তরই দেয় না, বরং হুকংকে নিয়ে তার মাস্টারের সাথে জেলখানায় আটকে রাখে। এদিকে কেরি তো তার ভাইকে সন্দেহ করছিল, তাই সে চ্যাংয়ের রুম খুঁজে দেখছিল। রুমটা খুঁজে সে স্বর্গের ওই মেয়েটির একটি অস্ত্র খুঁজে পায়। তার ভাই তাকে হাতে নাতে ধরে ফেললেও সে জোর করে দ্রুত হুকংয়ের কাছে চলে যায় আর ওদের সবাইকে জেল থেকে মুক্ত করে দেয়। হুকং তো অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি সব কিছু মনে পড়ে গিয়েছে? কেরি জানায় তার কিছুই মনে পড়েনি, তবে সে বুঝতে পারছে তার ভাই কোনো কিছু ঠিকঠাক করছে না। কেরি স্বর্গের মেয়েটির অস্ত্রটা হুকংকে দিলে ওটা দিয়ে সে মেয়েটির বলা ওই নদীর লোকেশনের একটা পোর্টাল খুলে ফেলে। চ্যাং ততক্ষণে সেখানে চলে এসেছিল, তাই হুকং আর কেরি দ্রুত পোর্টালে ঝাঁপ দেয়। পোর্টাল দিয়ে যাওয়ার সময় কেরির সব স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, ফাইনালি ওরা নদীর কাছে চলে আসে, যেখানে মুভির শুরুতে দেখানো সেই আয়নার রানীও ছিল। সে জানায় এই জায়গায় রক্ষণাবেক্ষণ সেই করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে চ্যাংও উপস্থিত হয়ে যায়। বলা নেই ক নেই, সে হুকংয়ের উপর আবারও হামলা করে দেয়। আয়নার রানী চ্যাংকে ভালোভাবে এখান থেকে চলে যেতে বলে। চ্যাং তো সে কথা শোনার পাত্র নয়, সে আয়নার রানীর সাথেও মারামারি শুরু করে দেয়। এই দুজনের লড়াইয়ের মধ্যে কেরি নদীর মধ্যে পড়ে যায়। নদীর মধ্যে অনেক খারাপ আত্মারা ঘুরে বেড়াতো। আত্মারা কেরিকে মারতেই যাচ্ছিল, তখনই হুকং কেরিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। আত্মাগুলো এবার কেরিকে ছেড়ে হুকংকে ধরে। হুকং তো তাদের উপর হামলা করতে না পেরে খুব রেগে যায়, যার ফলে ব্রেসলেটের লাস্ট স্টোনটাও ভেঙে যায়। এবার সে মানকি কিং রূপে ট্রান্সফার হয়ে পূর্ণ শক্তি নিয়ে কেরিকে সাথে করে নদী থেকে উঠে আসে। এবার জানা যায় চ্যাংয়ের কাছে থাকা রিংটার মধ্যে সে একটা শয়তানকে আটকে রেখেছে। সে এখন হুকংয়ের বডি কন্ট্রোল করছে, এমনকি রিং থেকে বেরিয়ে সে চ্যাংকে মেরে ফেলে। এবার সে হামলা করে কেরির উপর। শয়তানটা হুকংকে কন্ট্রোল করায় হুকং কিছুতেই কেরিকে মারা থেকে নিজেকে আটকাতে পারে না। তখন হুকংয়ের মাইন্ড দেখানো হয়, যেখানে সে নিজের সাথে মানকি কিংয়ের ফাইট করছে। মানকি কিং হুকংকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। এই যুদ্ধে সে কেবল শয়তানকে হারায় না, বরং নিজের ভেতরের দানবটাকেও জয় করে। সে বুঝতে পারে যে অহংকার এবং ক্রোধ থেকে মুক্তি পাওয়াই প্রকৃত মুক্তি। মাইন্ডের যুদ্ধে হুকং জিতে যায়, আর এবার নিজের বডির কন্ট্রোলও হুকং ফিরে পায়। কিন্তু এই লড়াইয়ে কেরি খুব আঘাত পেয়েছিল। কেরি তার মৃত্যুর আগে হুকংকে একটা কথা বলেছিল। সে বলেছিল যে প্রকৃত শক্তি শুধুমাত্র লড়াইয়ে জয়লাভের মধ্যেই নয়,
বরং অন্যদের জন্য আত্মত্যাগ করাই নিহিত। এই কথাগুলো মানকি কিংকে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং তার ভেতরের অহংকার ও ক্রোধকে দূর করতে সাহায্য করেছিল। যাই হোক, এরপরে কেরি সেখানেই মারা যায়। কেরির মৃত্যুর পর থেকে হুকং তার বিহেভ অনেকটা চেঞ্জ করে ফেলেছে। এখন সে আগের মতো কিছু একটা দেখলেই রেগে যায় না। তার মাস্টারের কথা মতো সে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে। মাস্টারও এখন তাকে আবারও নিজের শিষ্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাছাড়া দেবতারা তার এই ত্যাগ এবং শুদ্ধতার প্রশংসা করেছিল। সে তার যথার্থ সম্মান মর্যাদাও ফিরে পেয়েছিল। তবে হুকং এবার তার অমরত্বের পথকে ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেয় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে। আর এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।